হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ একটা টপিক ফ্রম ইংলিশ ফার্স্ট পেপার। তার মানে কি, খুব ছোট্ট একটা ক্লাস। আর এই ক্লাসে আমরা কি করব, কিছু ভোকাবুলারি, কিছু গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার যা আছে, কিছু প্রিপোজিশন, সেগুলো দেখব। সো খুবই ছোট, খুবই ইজি একটা ক্লাস। অ্যান্ড আওয়ার টপিক ইজ হিউম্যান রাইটস। ওই যে আমেরিগো, একটা ছেলে, তার গল্প, এরকম বিভিন্ন জিনিস নিয়ে। সো লেটস বিগিন। সবাই একটু মন দিয়ে দেখবো, এটা কিন্তু খুব কনফিউজিং একটা প্রশ্ন। হুম এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু সিক। সিক মানে কি? আমরা সবাই জানি সিক মানে হচ্ছে খোঁজা। আমরা যে বিদেশে হাইড অ্যান্ড সিক কিংবা লুকোচুরি খেলে থাকি। অ্যান্ড ড্যাশ ইন আদার কান্ট্রিজ অ্যাসাইলাম ফ্রম পারসিকিউশন। তো এটা কি আমরা কি পারবো? পারবো আশা করি। এখানে মজার ব্যাপারটা হলো, আমরা যখন বলি আই ওয়ান্ট টু স্টাডি অ্যান্ড টু শাইন, আমরা কি আলাদা করে দুইবার টু লিখি? না, আমরা সাধারণত একবারই টু লিখি, তাই না? আই ওয়ান্ট টু স্টাডি অ্যান্ড শাইন। এখানে টুটা আমরা উজ্জ্ব রাখি, একবার বলার মাধ্যমে বুঝিয়ে দিই এখানেও টু, এখানেও টু। হাউএভার, সেই হিসাব করলে আমাদের উত্তর হওয়া উচিত ছিল এনজয়। খুবই ইজি। হ্যাজ দ্য রাইট টু সিক অ্যান্ড এনজয়। দ্য প্রবলেম ইজ এনজয় দুইবার আছে, তাহলে কোনটা হবে? আমি এটা দিলে কেউ বলবে এটা। সো হাউ অ্যাবাউট আমরা দুইটাই বাদ দিলাম, আমরা সেফ অপশনে গেলাম। এই যে আমরা এখানে টুটাকে উজ্জ্ব রেখেছিলাম, সেটা উল্লেখ করে দিই। হ্যাজ আ রাইট টু সিক অ্যান্ড টু এনজয়, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তো কি হলো, খুব গোলমেলে একটা প্রশ্ন, তাই না? সঠিক উত্তর এটা হওয়ার কথা, কিন্তু এটা দুইবার আছে বিধায় আমরা সেফ অপশনটা বেছে নিলাম, এটাতে চলে গেলাম। মাঝে মধ্যে এরকম হয় এক্সাম হলে, এবং তোমার যদি মনে হয় যে ইট ডাজন্ট ফিল সেফ, যেটা দাগালে পরে যদি ভুল বলে, দরকার নেই, স্কিপ করো। বাট এখানে যেহেতু মোটামুটি এই দুইটা একই অপশন বাদ দিয়ে ইজি, আমরা এটা দিয়ে দিলাম। কেমন? তো এটা কিন্তু এক্সাম হলে বুঝতে পারবে না, দেওয়া উচিত কি উচিত না, তোমার কমন সেন্সটা তখন কাজে লাগাতে হবে। সো মুভিং অন। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু, কি সবার কি অধিকার আছে? একটা জাতীয়তা, তাই না? নাগরিকত্ব। তাহলে কি হবে? এ ন্যাশনালিটি। এটা খুবই সহজ ছিল, পেরে গেলাম সবাই। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু সিক অ্যান্ড টু এনজয়, তাই না? এই যে দুইবার আমরা টু দিয়েছি। ইন ইন আদার কান্ট্রিজ অ্যাসাইলাম ফ্রম। আচ্ছা, অ্যাসাইলাম মানে কি? অ্যাসাইলাম মানে হলো আশ্রয়। সহজ কথায় যদি বলি, আমরা বলি না যে রোহিঙ্গা ক্রাইসিস, রোহিঙ্গারা আমাদের এখানে আশ্রয় নিয়েছে। সো যখন আমরা বলি কেউ আশ্রয় চায়, সেটা হলো অ্যাসাইলাম সিকার। আর যখন সে অ্যাসাইলামটা পেয়ে যায়, আমরা তাকে কিন্তু রেফিউজি বলতে পারি, তাই না? সো তাহলে এখন খেয়াল করে দেখি, কেন মানুষ আশ্রয় চায়? যখন সে প্রমাণ করে অন্য দেশে গিয়ে যে আমার দেশে আমি নিরাপত্তা পাচ্ছি না, হয়তো আমি অত্যাচারের শিকার হচ্ছি, আমার হত্যার হুমকি আসছে। সো তাহলে নেগেটিভ ওয়ার্ড কোনটা আছে? সাপোর্ট না, হ্যাপিনেস না, পারসিকিউশন। এটা মানে হলো নিপীড়ন। সুতরাং নিপীড়ন থেকে মানুষ মুক্তি চায়, অ্যাসাইলাম চায়। ম্যারেজ শ্যাল বি এন্টার্ড ইনটু only with the free and full consent dash the intending spouses. ইন্টারেস্টিং। আমরা কি পারি কোনটা হবে? এখানে বেশ কিছু শব্দ আছে, যেমন হলো ইন্টেন্ট, এসেছে কোত্থেকে? ইন্টেনশন। ইন্টেনশন মানে কি? ইচ্ছা বা অভিপ্রায়, তাই না? এটা আমরা সবাই জানি। কনসেন্ট মানে কি? কনসেন্ট মানে হচ্ছে সম্মতি। তাহলে কি হবে? কনসেন্ট অফ দ্য ইন্টেন্ডিং স্পাউসেস। স্পাউস মানে কি? স্পাউস মানে হলো স্বামী অথবা স্ত্রী, যে কেউই হতে পারে। ইটস এ কমন জেন্ডার। যেমন স্টুডেন্ট বলতে ছেলে মেয়ে, তাই না? দুটাই হতে পারে। ঠিক সেরকম স্পাউস বলতেও হাজব্যান্ড আর যে কেউ একজনই হতে পারে। No one shall be arbitrarily deprived of dash his nationality. এটা কিন্তু ইন্টারেস্টিং। পারবো আমরা? চেষ্টা করি, সবাই পারবো। কোনটা মাথায় আসছে? অফ ওয়ান, যেহেতু শুরুতে ওয়ান আছে, এখানে ওয়ান, একটু ভেবে দেখতে হবে।
ওয়ান শুড বি আরবিট্রারিলি। আচ্ছা, আরবিট্রারিলি মানে কি? ইচ্ছা মাফিক। কেমন? মানে খামখেয়ালি পূর্ণভাবে ইচ্ছা হলো করে দিলাম আরবিট্রারিলি, অর্থাৎ খামখেয়ালি ভাবে ইচ্ছা মাফিক ভাবে কাউকে বঞ্চিত করা যাবে না তার জাতীয়তা থেকে। অর্থাৎ তুমি বাংলাদেশের নাগরিক, এখন হয়তো এমন কেউ ক্ষমতায় আছে তুমি তার মতের বিরুদ্ধে, তার মানে কিন্তু তোমার নাগরিকত্ব সে বাতিল করতে পারে না। যেমন মায়ানমারে কি হলো, রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে দিল, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, তো তাহলে এখানে উত্তর কি হবে? আমরা কি পারলাম? এখানে হবে কাউকে খামখেয়ালি ইচ্ছামাফিক ভাবে বঞ্চিত করা যাবে না তার জাতীয়তার জন্য। জন্য ইংরেজি কি? ফর। এখানে আমরা একটু কনফিউজড হয়ে যাই, ডিপ্রাইভড অফ, ফর, অফের পরে ফর কেন হলো? তোমার চিন্তা করতে হবে ডিপ্রাইভড অফটা একসাথে আর এটা আলাদা। কেমন? সো দুইটাই প্রিপোজিশন, পরপর বসলো, মাঝে মধ্যে এরকম হতে পারে। সো ডিপ্রাইভড অফটা একসাথে, এটাকে একসাথে বিবেচনা করতে হবে, ফরটা আলাদা। তার জাতীয়তার জন্য তাকে বঞ্চিত করা যাবে না। এই যে পারসিকিউশন শব্দটা আমরা কিন্তু আগে দেখেছিলাম, এবার একটু দেখি তো বানানটা পারি কিনা। সবাই পারবো, খুবই ইজি, তাই না? আবার পারসিকিউশনের কাছাকাছি একটা শব্দ হলো প্রসিকিউশন। সেইটা কি? সেটা হচ্ছে আদালতে প্রসিকিউট করে, অর্থাৎ আদালতে যারা একটা মামলা তোলা হয়, তারপর সেটা শুনানি হয়, তাই না, সেটা বিচার হয়, সেটাকে আমরা বলতে পারি প্রসিকিউশন। যারা করেন তারা প্রসিকিউটর। আর পারসিকিউশন মানে হলো নির্যাতন কিংবা নিপীড়ন করা, তাই না? আমরা বলতে পারি নিপীড়ন বা নির্যাতন। সুন্দর একটা শব্দ শিখে রাখলাম সবাই। এবার আরেকটা বানানের প্রশ্ন দেখি আমরা, হুইচ ইজ কারেক্ট? করেসপন্ডেন্স পারবো আমরা? সবাই পারবো, না পারা কিচ্ছু নাই। দেখে তো পারি কিনা। একটু কনফিউজ নেই যে কয়টা আর, কোথায় আবার এস, কোথায় আবার সি। সো হোয়াট ডাজ ইট মিন দ্য ওয়ার্ড করেসপন্ডেন্স? আমরা প্রায় দেখি যে নিউজ রিপোর্টার, নিউজ করেসপন্ডেন্স এর মানে হলো রেসপন্ড করে যে, সাড়া দেয় যে, যোগাযোগ করে যে, সেটাই করেসপন্ডেন্ট, প্রতিনিধি বলতে পারি আমরা। এবং এখানে কি খেয়াল রাখতে হবে? দুইটা আর, ঠিক কিনা? দুইটা আর থাকবে। হুম, এই যে এখানে দুইটার, এখানে একটা আর বাদ, এই দুইটা বাদ। আর কি হবে? পারি আমরা? উত্তর হবে বি। তবে এখানে তো মনে হচ্ছে যে এ আর বি দুইটাতে একই বানান দেয়া। এই যে ওয়ান্স अगेन মাঝে মধ্যে এরকম সমস্যাগুলো হয় যে একই বানান দিয়ে দেয়, তো সেক্ষেত্রে কিছু করার নাই, তোমার একটা আলাদা নাম দিয়ে দাগাই দিতে হবে। দুইটাই এখানে কারেক্ট। সো করেসপন্ডেন্স বানানটা আমরা শিখলাম। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু দ্য প্রোটেকশন অফ দ্য ল ড্যাশ হিউম্যান রাইটস ভায়োলেশন। লাইনটা আমরা মন দিয়ে পড়ি, তাহলে আমরা ধরতে পারবো কোনটা বসবে। সবারই অধিকার আছে আইনের নিরাপত্তা পাওয়ার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে, তাই না? ভায়োলেশন মানে কি? লঙ্ঘন করা। তাহলে বিরুদ্ধে ইংরেজি কি? अगेंस्ट। খুবই সিম্পল, এটা আমরা সবাই পারলাম, কঠিন কিছু ছিল না। অনেকে ভুলে আবার অফ কিংবা ফর যেন দিয়ে না ফেলি। এটা মাথায় রাখতে হবে যে আমরা কি বলতে পারি, সবারই সচেতনতা দরকার দুর্ঘটনার বিরুদ্ধে সতর্কতা অবলম্বনের। এই যে যখন তুমি একটা নেগেটিভ অপোজিট কিছু বলবা, যে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের আইনের আশ্রয় দরকার, এই বিরুদ্ধে ইংরেজি अगेंस्ट, এটা আমরা খেয়াল রাখবো। নাউন অফ আরবিট্রারিলি, আরবিট্রারিলি মানে কি? আমরা কিন্তু একটু আগেই দেখেছিলাম, তাই না? মানে আমরা বলতে পারি খামখেয়ালি পূর্ণভাবে। সো তাহলে উত্তর কি হবে এটা? আমরা কি পারি? আশা করি পারবো আমরা। আরবিট্রেশন, দ্যাটস দ্য কারেক্ট আনসার। সবাই পেরে গেলাম। সো আরবিট্রেশন আমরা কিন্তু বলতে পারি যে আরবিটার বা আরবিট্রার, এর মানে কি জানি? এর মানে হলো বিচারক, যিনি বিচার করেন। কেমন? বাট হিয়ার্স দ্য প্রবলেম, আরবিট্রারিলি মানে হলো যে খামখেয়ালি পূর্ণভাবে বিচার করে, মানে কোনটা সঠিক কোনটা ভুল এত কিছু ব্যাখ্যা নেই, এরে বানায় দেয়, যা শেষ। সেটা হলো যে খামখেয়ালি মাফিক, ইচ্ছা মাফিক কিংবা আরবিট্রারিলি।
আর এটার নাম হলো আরবিট্রেশন। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ড্যাশ অ্যাক্সেস টু পাবলিক সার্ভিস ইন হিজ কান্ট্রি। তার মানে কি, সরকারি যে সুযোগ সুবিধা আছে সেইটার অধিকার। অ্যাক্সেস মানে কি, প্রবেশাধিকার। বানানটা আমরা খেয়াল রাখবো, ACCESS। সবারই সেই সমান অধিকার আছে। যা বলে রাস্তা তো তোর বাপের না, এটা কারণ নিজের সম্পত্তি না, এটা সবারই জনগণের সম্পত্তি, সুতরাং সবারই অধিকার থাকবে। তাহলে কি হবে এখানে? অবশ্যই ইকুয়াল, তাই না? ইটস অ্যান অ্যাডজেক্টিভ, যে প্রবেশাধিকার কেমন অধিকার? ইকুয়াল অধিকার, সমান অধিকার থাকবে। বিলঙ্গিং ড্যাশ অ্যান অ্যাসোসিয়েশন, সুন্দর একটা শব্দ, বানানটা আমরা শিখে রাখি, অ্যাসোসিয়েশন। এভরিওয়ান মে নট ড্যাশ। আচ্ছা, বিলং মানে কি? কোন একটা কিছুর অংশ হওয়া। কেমন? যেমন আমরা বলতে পারি যে মাই হার্ট বিলংস টু মাই কান্ট্রি, মাই হার্ট বিলংস টু মাই ড্রিম ইউনিভার্সিটি। অর্থাৎ আমার যে ভালোবাসার জায়গাটা, সেখানে আমার হৃদয়টা অবস্থান করে, সেটা অংশ হিসেবে। সো বিলঙ্গিং টু হয়। কেমন? তো তাহলে এখানে এ আর বিতে টু আছে, আমরা পেরে গেলাম। সেকেন্ডে কি হবে? কম্পেল মানে হচ্ছে বাধ্য করা। এভরিওয়ান মে নট, এই যে আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস সেটা শিখতে হবে, তাই না? একটা মজার ব্যাপার দেখাই। হি ইজ কনফিউজিং আর হি ইজ কনফিউজড। এই দুইটার ভিতরে পার্থক্য কি আমরা জানি? মাঝে মধ্যে কিন্তু বুঝি না আমরা। যখন বলছি হি ইজ কনফিউজিং, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, সে অন্যদেরকে কনফিউজ করে দিচ্ছে, বিভ্রান্ত করে দিচ্ছে। তো তুমি জিজ্ঞেস করলে ভাই আমি মানে শিখো অফিসে কোন দিক দিয়ে যাব, এই হাতের বাইমে গিয়ে, এখান দিয়ে ডাইনে গিয়ে, পশ্চিম থেকে মোড় নিবেন, মানে কি বললো বুঝতে পারলা না, ইউ গেট কনফিউজড, তাই না? দ্যাট পারসন ইজ কনফিউজিং ইউ, এটা অ্যাক্টিভ ভয়েস। আর হি ইজ কনফিউজড মানে কি, সে নিজেই বিভ্রান্ত, অর্থাৎ সে নিজেই বুঝতে পারছে না কি করা উচিত, তাই না? এটা প্যাসিভ ভয়েস। তো এখানে এভরিওয়ান মে নট বি কম্পেলড, যে বাধ্য করা উচিত নয় যে তার কোথায় এসে অংশগ্রহণ করবে, কোথায় যাবে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে বসবে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু আ ন্যাশনালিটি, এইটা কি হবে? আমরা কি পারি? সবাই পারবো। অনেকে তো ঠাস করে একটা উত্তর দিয়ে ফেলি, তারপর আমরা ও আহা আমি তো খেয়াল করি নাই। অ্যাডমিশন টেস্টে কিন্তু এই ভুলটা করা যাবে না, এবং সেই জন্যই যে ক্লাসগুলো যে হয়, এটা অ্যাডমিশন টেস্টেরই স্ট্র্যাটেজির একটা অংশ, যে আমরা কি করব, খুব দ্রুত পড়বো, পরে আমরা প্রসেস অফ এলিমিনেশন, সবাই জানি শব্দটা, তাই না? শেখা হয়ে গেছে। প্রসেস অফ এলিমিনেশন, যে কোনটা কোনটা একেবারেই হবে না সেটা আমরা বাদ দিব, ঠিক কিনা? বুঝা যাচ্ছে এটা অ্যাডভার্ব হবে না, বাদ, এটা প্রিপোজিশন না, বাদ। এইবার এই দুইটার মধ্যে আমরা চিন্তা করব যে কি হতে পারে, তাই না? সো আমরা কিন্তু একটু ঠান্ডা মাথায় শুরুতে কোনগুলো হবে না বাদ দিব, তারপর কোনটা হবে সেটা আমি সিলেক্ট করব। তুমি ঠাস করে দাগে দিলে অ্যাডজেক্টিভ, পরে এটা তো অ্যাডজেক্টিভ না, এটা হলো নাউন। এই ভুলটা যেন আমরা না করি। রাইট যখন হলো অ্যাডজেক্টিভ, তার মানে হলো ডান দিকে, তাই না? বা সঠিক। আর রাইট মানে যখন নাউন, তার মানে হলো অধিকার। সবারই একটা নাগরিকত্ব বা জাতীয়তার অধিকার আছে। দ্য ফ্যামিলি ইজ ন্যাচারাল ড্যাশ গ্রুপ, কি হবে এটা? ফাউন্ডেশন মানে হলো ভিত্তি, ফান্ডামেন্টাল তার মানেও কিন্তু ভিত্তি, মানে একদম মৌলিক উপাদান যেগুলো। এখন কথা হলো গ্রুপ মানে কি? একটা দল। কেমন দল? একটা অ্যাডজেক্টিভ লাগবে আমার, তাই না? তাহলে ফান্ডামেন্ট, এটা কিন্তু নাউন বাদ, ফাউন্ডেশন এটাও বাদ, ফাউন্ডেশনস এটা প্লুরাল তাও নাউন, এটাও বাদ, থাকলে কি ফান্ডামেন্টাল। খুবই সিম্পল। এখন খেয়াল করে দেখলাম ন্যাচারাল এটাও একটা অ্যাডজেক্টিভ, তারপর ফান্ডামেন্টাল সেটাও অ্যাডজেক্টিভ। মাঝে মধ্যে এরকম হয় যে মাল্টিপল অ্যাডজেক্টিভ থাকে। যেমন আমরা বলতে পারি আই ওয়েন্ট টু ফেয়ার। এখন প্রশ্ন আসলো ভাই কোন কিসের মেলায় গেছিলে? বাণিজ্য মেলা নাকি পড়াশোনার রিলেটেড কোনো মেলা? না,
বুক ফেয়ার বইয়ের মেলা, তাই না? আবার কিন্তু আমরা আরো অ্যাড করতে পারি, আমরা বলতে পারি 21শে বুক ফেয়ার, কারণ বই মেলা তো অনেক হইতে পারে। তার মানে মাল্টিপল ওয়ার্ড কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। No one shall be subjected dash arbitrary interference. সুন্দর সুন্দর সব শব্দ, সুন্দর সুন্দর অপশন। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট যখন নাউন তার মানে হলো বিষয়। আবার সাবজেক্টের একটা মানে হতে পারে প্রজা, অর্থাৎ সাবজেক্ট টু তার মানে কি কোনো কিছু তোমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। জমিদার কিংবা রাজাদের প্রজা থাকতো না, রাজা যা বলে শুনতে হবে, তো সেখানে কাছাকাছি একটা শব্দ হলো সাবজুগেট। এটার মানে কি অধীন করে রাখা, কেমন যে পরাধীন বলতে পারি আমরা, বা দমন নিপীড়ন করা, সেটাও হতে পারে নেগেটিভ অর্থে। সুন্দর একটা শব্দ কিন্তু। সাবজেক্ট টু হয় সব সময়, কেমন? যেমন বলতে পারি তোমাকে কেউ জিজ্ঞেস করলো why are you subjecting yourself to such painful hard working lifestyle, তুমি এত পরিশ্রম, এত কঠিন একটা জীবনযাপনের ভিতরে নিজেকে কেন নিয়ে যাচ্ছ, তাই না? why are you subjecting yourself to it, তখন তুমি রিপ্লাই দিতে পারো বিকজ আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই ড্রিম অফ স্টাডিং ইন মাই ড্রিম ইনস্টিটিউশন, আমার স্বপ্নের জায়গায় পড়তে চাই, তাই জন্য আমি এত পরিশ্রম করছি। তো সাবজেক্ট টু, তাই না? আর কি আরবিট্রারি মানে ইচ্ছামাফিক, খামখেয়ালি। ইন্টারফিয়ারেন্স মানে কি? ইন্টারফারেন্স মানে কি প্রবেশ করা, মাঝখান দিয়ে ওই যে বাম হাতটা ঢুকিয়ে দেয় না, মাঝখান দিয়ে ঢুকে যায়, নাক গলানো, সেরকম বলতে পারি আমরা। ধরো রেসলিং কেউ যদি দেখে থাকো, প্রায় দেখবা যে দুজন মারামারি করছে, হঠাৎ করে বাইরে থেকে কেউ একজন চলে আসলো, তাই না? একটা মানে হকি স্টিক নিয়ে পিটাপিটি শুরু করে দিল। ইন্টারফিয়ারেন্স মানে হচ্ছে সেটা যে বাইরে থেকে কেউ ভিতরে চলে আসা। সো তোমার জীবনে কেউ বাইরে থেকে এসে হস্তক্ষেপ করবে, এই যে সুন্দর একটা শব্দ বলতে পারি। ইচ্ছা হইলো আর এসে বলা শুরু করলো যে আরে তোমার এটা না ওইটা করা উচিত, এই অধিকারটা নাই। Marriage shall be entered into only with the free and full consent of the intending, কি ছিল? আমরা কিন্তু লাইনটা আগেও দেখেছিলাম। কাপলস, কাপলস হতে পারে, কিন্তু আমরা বেটার শব্দ কি স্পাউসেস। আমরা কি মেন এন্ড ওমেন, মেল এন্ড ফিমেল বলবো না? কেন? কারণ আমাদের দেখতে হবে বেস্ট পসিবল আনসার, তাই না? একটু আগে আমরা কি দেখলাম প্রসেস অফ এলিমিনেশন, ঠিক সেরকম বেস্ট পসিবল আনসার। এখানে মেন এন্ড ওমেন হতে পারতো, মেল এন্ড ফিমেল হতে পারতো, কাপলসও হতে পারতো, বাট দ্য বেস্ট পসিবল আনসার ইজ স্পাউসেস, তাই না? তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝে গেলাম। আরো একটা ব্যাপার, তুমি যদি বিদেশে যাও, সেখানে কিন্তু শুধু মেন এন্ড ওমেন না, মেন এন্ড মেন অথবা ওমেন এন্ড ওমেন, সেই বিয়েটাও লিগাল, ঠিক কিনা? সুতরাং তাহলে কিন্তু আবার এই দুটো হবে না, কারণ এর বাইরেও তো অন্যভাবেও তো বিয়ে হতে পারে, তাই না? বিদেশে মানুষ কিন্তু দেখা যায় যে খাবার দাবারও বিয়ে করে, যে পিৎজা লাভার সে পিৎজা বিয়ে করে বসে আছে, এরকম হয়। সুতরাং বেস্ট পসিবল আনসার কি স্পাউসেস। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ইকুয়াল অ্যাক্সেস, তাই না? টু পাবলিক ড্যাশ ইন হিজ কান্ট্রি, কি হবে? পাবলিক ফাংশন না, পাবলিক জবও না, প্রোগ্রামও না। বেস্ট পসিবল আনসার ইজ সার্ভিস, জনসেবা, সরকারি যে সেবাটা আছে। এখন একটা প্রশ্ন থাকতে পারে, আমরা জানি টু এর পরে এটা ইনফিনিটিভ না? ইনফিনিটিভে কি হয়? টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্মকে আমরা শিওর জিনিসটা? অনেকে বেস ফর্মের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে একটু গুলিয়ে ফেলি। ধরো গো, এটা আগের সাথে গো শব্দটা বেস ফর্ম, আবার প্রেজেন্ট ইনডেফিনিট। কিন্তু যখন তুমি বলছো হি গোজ, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট বাট নট আ বেস ফর্ম, কারণ বেস ফর্মের সাথে কিছু যুক্ত হবে না। তো আমরা জানি ইনফিনিটিভের ক্ষেত্রে ভার্বের পরে মানে টু এর পরে বেস ফর্ম বসে, তো তাহলে ইকুয়াল তো একটা অ্যাডজেক্টিভ কেন বসলো? কারণ হলো এই যে এই দুটো মিলে হচ্ছে তোমাকে একসাথে চিন্তা করতে হবে, কেমন? রাইট টু ইকুয়াল অ্যাক্সেস, একসাথে, আলাদা করে দেখবা না। ড্যাশ কজেস ইনফেকশন, আমরা এখন চলে এসেছি আমেরিগো সেই গল্পটায়। এখন ওয়ান্স এগেন বেস্ট পসিবল আনসার তোমার দেখতে হবে। তুমি যদি গল্পটা নাও পড়ে থাকো, তোমার যদি নাও মনে থাকে, আর এটা পরীক্ষা আসবেও না,
তারপরে চলো কমন সেন্সটা আমরা একটু খাটাই। জুতা পালিশ করতে গেলে হতে পারে ইনফেকশন, আইসক্রিম বেচতে গেলে হওয়ার সম্ভাবনা আমার মনে হয় না আছে, ফ্যাক্টরিতে কাজ করলে হতে পারে, কিন্তু সবচেয়ে অবভিয়াস অ্যান্সার কোনটা? কালেক্টিং ট্র্যাশ, আবর্জনা ময়লা, সেখানেই তো ইনফেকশন, সংক্রামক ব্যাধিগুলো তো সেখান থেকেই ছড়ায়, তাই না? এটা কিন্তু গল্প আমার জানা লাগলো, আমি কমন সেন্স খাটায় বলে দিতে পারলাম। Americo worked for an ice cream but he got no money dash return. কি হবে? for হবে না, byও হবে না, in return. সবসময় এটা আমরা মনে রাখবো, বিনিময়ে কিছু পাওয়া, in return. আচ্ছা, এটাকে আমরা পারবো? সবাই পারবো। প্রত্যেকটাই শুরুতে মাই মাদার, ঠিক আছে? এখানে মাই মাদার হু, এটা হবে না। এরপরে আমরা দেখি হু ইজ সেপারেটেড সবগুলো একই। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডু নট হবে না, ডাজেন্ট হবে, তাহলে এটাও বাদ, তাই না? তাহলে বি আর ডি আমরা বাদ দিলাম। এবার এ আর সি দেখি আমরা। সেপারেট ফ্রম মাই ফাদার ডাজেন্ট ওয়ান্ট মি। খেয়াল করে দিই ছোট্ট একটা পার্থক্য, এখানে একটা কমা আছে, এখানে সেটা নাই, সো এটাও বাদ। কারেক্ট অ্যান্সার ইজ এ, তাই না? আমরা কিন্তু সুন্দর মতো জিনিসটা বুঝে গেলাম। আমরা কি জানি এই জিনিসটা কি বলে? সবাই জানি, তারপর আরেকবার বলি, এটাকে বলে অ্যাপজিটিভ। হোয়াট ডাজ ইট মিন? অ্যাপজিটিভ মানে হলো এক্সট্রা ইনফরমেশন দেয়া তোমার সাবজেক্ট সম্পর্কে। যেমন বলতে পারতাম, ধরো তোমার নাম সালমান, সালমান ইজ এ স্টুডেন্ট, এটাই ছিল মেইন বাক্য, কিন্তু না, আমি আরেকটু তথ্য যোগ করতে চাই। সালমান a very hardworking and ambitious boy is a student. এক্সট্রা তথ্য দিলাম না? এই হচ্ছে জিনিসটা, যে যখন আমি এক্সট্রা তথ্য দিচ্ছি আমার সাবজেক্ট সম্পর্কে, দ্যাট ইজ কল্ড অ্যাপোজিটিভ। এন্ড অ্যাপোজিটিভের আগে এবং পরে দুটো কমা থাকতে হবে। মূল বাক্য ছিল মাই মাদার ডাজন্ট ওয়ান্ট মি, এটা মেইন বাক্য। মাঝখানে আমি দুই দিকে বাউন্ডারি দিয়ে দিলাম কমা দিয়ে, সেখানে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দিলাম। কেমন? তাহলে বুঝলাম, গুড। ড্যাশ ইজ মোর পপুলার অ্যামং দি স্ট্রিট কিডস। এই যাবারে কিন্তু আমাদের কমন সেন্স কাটাতে হবে। এখন অবশ্যই এখানে সবগুলো কাজের কথা বলা হচ্ছে। আইসক্রিম বিক্রি করা কি খুব মজা? খেতে মজা, কিন্তু বিক্রি করতে তো পরিশ্রম, তাই না? এমন তো না যে একটা আইসক্রিম খেয়ে আবার প্যাকেটের মধ্যে ঢুকায় রেখে দিবে, না। ধরো যে অনেকে বলে কি, আরে তুই ব্যাংকে চাকরি করিস, তাহলে তো মজা, তুই তো কোটি কোটি টাকার ভিতরে থাকিস। টাকা তো সে চাইলে পকেটে করে নিয়ে চলে আসতে পারে না, তাই না? সো ব্যাংকে চাকরি করলে সে অনেক টাকা নিয়ে কাজ করে, কিন্তু টাকা তো তার পকেটে আসছে না। আইসক্রিম বিক্রি করলে তো তার কাছে আইসক্রিম চলে আসছে না, সে হয়তো খুব সাধারণ খাবার খেয়েই পাচ্ছে। কিন্তু তারপরও সবচেয়ে পপুলার কোনটা? অবশ্যই ময়লা আবর্জনা না, আইসক্রিম সেল করাও না, জুতা পালিশ করাটা একটু ইজিয়ার কম্পারেটিভলি। সো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, এটা আমরা বলতে পারি কমন সেন্স খাটায়। One of them was recently dashed after he dashed into a hole. আচ্ছা, কি হবে? রিসেন্টলি কিলিং। এই যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে কোনটা আমার অ্যাক্টিভ ভয়েস, কোনটা প্যাসিভ ভয়েস। ধরো আমরা যদি বলি হি ইজ কিলিং, তার মানে কি সে খুন করছে, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে। আর যদি বলি হি ইজ কিলড, তার মানে তাকে খুন করা হয়েছে, প্যাসিভ ভয়েস। তো কি রিসেন্ট একটা ছেলে খুন করেছে? না, রিসেন্ট একটা ছেলে খুন হয়েছে, তার মধ্যে কিলড হবে, তাই না? কিলিং বাদ। এরপর কাহিনী হলো সে একটা গর্তে পড়ে যায়, সেটা ইংরেজি কি? ফল, ফেল, ফলেন। তাহলে কি হবে? ফেল। সো আওয়ার কারেক্ট আনসার ইজ ডি। এখন এইখানে একটা মজার ব্যাপার, যেটা আমরা অনেকে হয়তো সেভাবে খেয়াল করি না। ডাই মানেও মারা যাওয়া, হি ডাইড, আর কিলড মানেও মারা যাওয়া। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডাই মানে হলো মৃত্যু বরণ করা, বাট কিল মানে হলো খুন হওয়া। তার মানে তার মৃত্যুটা স্বাভাবিক না, তাকে অন্য কেউ খুন করেছে। এটাই খেয়াল করে দেখবা যে আমরা সাধারণত কি দেখি, যে ইসরায়েল আর প্যালেস্টাইনে সবসময় কনফ্লিক্ট থাকে, মারামারি হয়, বাট সেই খবরটা আমরা কিভাবে পাই? আমরা তো ওইখানে গিয়ে দেখছি না, আমরা খবর দেখি। সেই খবরটা কারা প্রচার করে? ওয়েস্টার্ন মিডিয়া মোস্টলি। অ্যান্ড কারা সেটা নিয়ন্ত্রণ করে?
ইসরায়েলি পক্ষে যারা তারাই মোস্টলি, সেই জন্য দেখবা যে ইসরায়েলের একজন মারা গেল লিখবে হি ওয়াজ কিল্ড, তাই না, 1 person ওয়াজ কিল্ড। আর প্যালেস্টাইনে 1 লাখ মারা গেল বলবে যে 1,000 people ডাইড। খুব ছোট্ট একটা পার্থক্য, কিন্তু কিন্তু ইট ক্রিয়েটস ইমপ্রেশন। যখন তুমি দেখছো কিল্ড, খুন করা হয়েছে, অপরাধ হয়েছে, আর যখন ডাইড, ও আচ্ছা মারা গেছে, অসুস্থ হয়ে মরে গেছে। এই যে খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলে নাই যে ওয়ান অফ দেম রিসেন্টলি ডাইড, কারণ এটা স্বাভাবিক মৃত্যু না। সে একটা গার্বেজ, ওই যে ট্র্যাশ কালেক্টিং একটা ফ্যাক্টরিতে কাজ করতো, সেখানে ওটা গর্ত ছিল, গর্তের ভিতরে পড়ে মারা যায়। এটা এক প্রকার একটা হত্যা, কারণ সেখানে তোমার ওয়ার্ক প্লেসের সিকিউরিটি থাকাটা এনশিওর করাটা কোম্পানির দায়িত্ব, তারা সেটা করে নাই। সেটা কিন্তু এক ধরনের হত্যাকাণ্ড। তোমার স্কুল বা কলেজে ছাদটা মাথার উপর ভেঙে পড়ে কেউ মারা যায়, একরকম হত্যাকাণ্ড। কারণ কি? কারণ হলো এই যে স্কুল বা কলেজে তোমার স্ট্রাকচারটা, নিরাপত্তাটা এনশিওর করা হচ্ছে প্রতিষ্ঠানের দায়িত্ব। তারা যদি এটাতে গাফিলতি করে, ইউ ক্যানট জাস্ট সে ও 1 person ডাইড, 1 person ওয়াজ কিল্ড, তাই না? আমেরিগো ইজ কি? ওয়ান্স अगेन গল্পের ভিতরে ছোট্ট একটা ছেলে, টিনেজার। এটা খুবই সিম্পল। টিনেজার আমরা জানি তো 10, 11, 12, তারপর কি 13, তাই না? তারপর 19, তারপর আবার 20। সো এই বয়সটায় সবগুলোর সাথে টিন আছে যুক্ত। বয়সন্ধিকাও, সেটা আমরা বলি টিনেজার। আমেরিকাস প্যারেন্টস আর কি? প্যাসিভ ভয়েসে বসবে, সেপারেটেড। সেপারেশন বানানটা কিন্তু আমরা খেয়াল রাখবো। এই যে শুরুতে ই, তারপর কিন্তু এটাও এ, এটাও এ। সাধারণত এরকম হয় না, সাধারণত মাঝখান দিয়ে ই থাকে। সবখানে দেখবে ডিফারেন্স, DIFF ই, তাই না? সবখানে ই থাকে, কিন্তু সেপারেশন বানানটায় এখানে এ। সো দ্যাট ইজ ইন্টারেস্টিং। যারা এটাতে কনফিউজড আর যেন কনফিউশন না থাকে। The street children can die dash cold in winter. অর্থাৎ ঠান্ডায় তারা কিন্তু মারা যেতে পারে। বাংলাদেশে ওরকম ঠান্ডা পড়ে না, কিন্তু ধরো ইফ ইউ গো টু ইউরোপ আর আমেরিকা, ওই দেশে কি হয়, প্রচন্ড মানে বরফ পড়ে জমে যাচ্ছে, সেখানে মানুষ মারাও যায় ঠান্ডায়। So এখন আমরা খেয়াল রাখবো, যখন তুমি বলছো ডাই ফর, তখন কি একটা গ্রেট কজ থাকে, তাই না? আমরা বলতে পারি যে হি ডাইড ফর হিজ কান্ট্রি, দেশের জন্য সে মানে জীবনকে উৎসর্গ করেছে। আর তুমি যদি বলো ডাইড অফ, তখন কি হয়? সাধারণত অসুখ বিসুখ বা এরকম বোঝায়। যেমন কি ডাইড অফ ক্যান্সার, ডাইড অফ উইন্টার, ডাইড অফ কোল্ড, তাই না? এরকম বোঝায় সাধারণত। আবার যদি তুমি বলো ডাইড বাই, তখন কি হয়? অ্যাক্সিডেন্ট হতে পারে, ডাইড বাই কার অ্যাক্সিডেন্ট, তাই না? আবার ডাই অফ, ডাই ফ্রম, সেখানে কি হতে পারে? ডাইড ফ্রম ওভার ইটিং, ডাইড ফ্রম ওভার ওয়ার্ক। যেমন জাপানে দেখবা there is a term called কারোশি। কারোশি মানে কি? অতিরিক্ত পরিশ্রম করতে করতে মারা যাওয়া। অর্থাৎ জাপান তো এমনি এমনি এত ডেভেলপড একটা কান্ট্রি না, সেখানে মানে আমাদের দেশে কি এই চাকরি একটা করি, এই পড়াশোনা একটু করি। ওখানে কালচারটা হলো যে অফিসে 15-16 ঘন্টা কাজ করে, এটা এক্সপেক্টেড। অনেক পরিশ্রম করে, এবং প্রায় দেখা যায় যে একটা বয়সে নিতে পারে না, হার্ট অ্যাটাক করে মারা যায়। সো তখন কি হবে? ডাইড ফ্রম ওভারওয়ার্ক। সো ডাইডের সাথে কিন্তু অনেকগুলো শব্দ যুক্ত হতে পারে, বেশ কনফিউজিং। আমরা একটু দেখে রাখলাম আজকে। অসুখ বিসুখ হলে সাধারণত ডাইড অফ হয়, যে ডাইড অফ ক্যান্সার, ডাইড অফ কোল্ড। ড্যাশ অ্যাডভাইস আমেরিকা টু লিভ ফার ফ্রম ট্র্যাশ ডাম্প। তার মানে কি ময়লা আবর্জনার স্তূপগুলো থেকে দূরে থাকতে পরামর্শ কে দিবে? তোমাকে স্বাস্থ্য নিয়ে পরামর্শ কে দেয়? ডাক্তার দেয়। তাহলে দ্য রাইট আনসার ইজ আ ডক্টর। আমেরিকানস প্যারেন্টস আর কি? খুব ভালো, কাইন্ড? অবশ্যই না। খুব কেয়ারিং? সেটাও না। ম্যালিস হতে পারতো, বাট ম্যালিস দ্য ওয়ার্ড ইজ আ নাউন, এটা হবে না। যদি বলতো ম্যালিশাস, তাহলে আমরা বলতে পারতাম হতে পারে এটা, বাট ম্যালিস হবে না। সেলফ সেন্টার্ড মানে কি? আত্মকেন্দ্রিক, মানে শুধুমাত্র নিজেকে নিয়েই চিন্তা করে, তাদের সন্তান বা পরিবার এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তো তাহলে খুবই সহজ, সেলফ সেন্টার্ড অ্যাডজেক্টিভ হবে। এখন আমরা কি ওয়ার্ড রুট গুলো বুঝি? এই যে ম্যাল,
এই ওয়ার্ড রুটটা দিয়ে যতগুলো শব্দ প্রায় সবই খারাপ, যেমন ম্যালিশিয়াস, তারপর ম্যালিফিসেন্ট, তারপর ম্যালিগনেন্ট। টিউমার হয় না মানুষের, একটা হলো বিনাইন টিউমার, তার মানে হচ্ছে খুব একটা ক্ষতিকর না, আর যদি ম্যালিগনেন্ট টিউমার হয় তার মানে খুবই ক্ষতিকর, মারা যেতে পারে, ক্যান্সার হয়ে যাবে। সো ম্যাল ওয়ার্ড রুটটা থাকা মানে কি নেগেটিভ কিছু বোঝায়। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, ড্যাশ মাই ফ্রেন্ডস ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ। পারে তো সবাই না? আচ্ছা, পেরে থাকলেও কনফিউশন থাকতে পারে। সো লেট মি এক্সপ্লেইন ওয়ান্স अगेन ফর এভরিবডি। আমরা জানি ফিউ এবং লিটল দুইটার মানেই হচ্ছে পরিমাণে অল্প, কিন্তু দুইটা আলাদা শব্দ কখন ব্যবহৃত হয়? ফিউটা হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে, যেমন কি ফ্রেন্ডস, দুইটা শব্দই এফ আছে শুরুতে, এভাবে মনে রাখতে পারো, ফিউ ফ্রেন্ডস, ফিউ ফ্রেন্ডস, ফিউ ফ্রেন্ডস, কাউন্টেবল। আর লিটল কি, যেটা আনকাউন্টেবল, যেমন ওয়াটার, মানি, তাই না? অর্থ গণনা করা যায় না, অর্থ গণনা করার জন্য একটা কারেন্সি লাগে, টাকা লাগে, ডলার লাগে, তখন আমি গণনা করতে পারি, বাট অর্থ বললে কিন্তু গণনা করা যাচ্ছে না। সো লিটল হচ্ছে আনকাউন্টেবল। তাহলে শুরুতে বুঝা গেল যেহেতু ফ্রেন্ডস, তখন অবশ্যই ফিউ হবে, লিটল হবে না। এখন কথা হলো যে ফিউ বলো কিংবা লিটল বলো, এইটা হতে পারে শুধু ফিউ, কিংবা এ ফিউ, কিংবা দি ফিউ। দি ফিউ সাধারণত খুব একটা ব্যবহৃত হয় না, এটা আমরা বাদ দিলাম। এ ফিউ, দি ফিউ। ফিউ আর এ ফিউর ভিতরে পার্থক্য কি তুমি চিন্তা করে দেখো। ছিল এ ফিউ, তুমি এটাকে মাইনাস করে দিলা, হয়ে গেল শুধু ফিউ। তাহলে কি হলো? এ ফিউ বলতে আমরা পজিটিভলি বুঝাই, শুধু ফিউ বলতে নেগেটিভলি বুঝাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ধরো তোমাকে বললো যে ভাই আমাদের তো সবাই মিলে আন্দোলনে যাব, পোলাপাইন আছে, বন্ধু বান্ধব আছে তোমার? না ভাই আমার বন্ধু নাই বললেই চলে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। নেগেটিভলি বললা যে বন্ধু পরিমাণে কম, নাই বললেই চলে, আন্দোলনের জন্য যথেষ্ট না। আবার তোমার কেউ বললো ভাই আজকাল তো আসলে মানুষ অনেক স্বার্থপর, বন্ধু পাওয়াই যায় না, তাই না? আমি বললাম আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, মানে আমার বন্ধু পরিমাণে কম, কিন্তু আমি পজিটিভলি মিন করছি যে বন্ধু পাওয়াই যায় না সেটা না, আমার কিন্তু কিছু বন্ধু আছে। সো তাহলে ইট টোটালি ডিপেন্ডস অন দ্য ইউজেজ। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে নেগেটিভলি বলার কিছু নাই, এখানে এ ফিউ অফ মাই ফ্রেন্ডস, তাই না? পজিটিভলি বোঝাচ্ছে আমার কিছু বন্ধু তারা ফ্যাক্টরিতে কাজ করে। সো উইথ দ্যাট আওয়ার ক্লাস ফর টুডে হ্যাজ কনক্লুডেড, এন্ড অ্যাজ ইউ ক্যান সে যে খুবই ইজি, কিন্তু তার মধ্যে একটু কনফিউশনের জায়গা আছে। Sometimes it's about preposition, sometimes it's about understanding the difference between active and passive voice, sometimes it's about spelling, sometimes it's about vocabulary. তো অনেকগুলো বিষয় কিন্তু চলে আসে সহজ সহজ বিষয়ের মধ্যেও। কি করতে হবে? একটু প্র্যাকটিস করতে হবে, তাই না? খুব ইজি টপিক, ইজি ভাবে শেষ হয়ে গেল। আবারও দেখা হবে। আনটিল দেন টেক কেয়ার, ডু মোর প্র্যাকটিস, এন্ড ইনশাআল্লাহ খুব ভালো কিছুই হবে।